মানবাধিকার প্রতিষ্ঠা, বাক স্বাধীনতা হরণ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া কিন্তু স্বাভাবিক বিষয়, হওয়ার কথা। কিন্তু আমরা যদি বিশ্বের দিকে তাকাই, প্রতিটা দেশের দিকে দেখতে পাচ্ছি এই তিনোটা জিনিসের ব্যাপারে চরম বিপর্যয়। এবং বাংলাদেশের পরিস্থিতি যদি বলি, এটা তো আরো ভয়াবহ। বাংলাদেশের এই অবস্থায় না সবচেয়ে বেশি যারা এফেক্টেড সেটা হচ্ছে নারীরা। আমার আপামর বাংলাদেশের জনতার সাথে যেভাবে কাজ করা হয়, অর্থাৎ গ্রাসরুট লেভেলে যে আমি যেভাবে নারীদের কে নিয়ে কাজ করছি, তারই পাশাপাশি মহানগরে আমি সুধীজনদের সাথে মত বিনিময়, গোল টেবিল বৈঠক, সভা, সেমিনারের মাধ্যমে এই নারীদের এই অবস্থান থেকে কিভাবে বাঁচানো যায়, এটার পরিবর্তন কিভাবে ঘটানো যায়, সেটা নিয়ে কিন্তু আমি সব জায়গায় কাজ করে যাচ্ছি। এই পরিস্থিতিতে নারীরা কেন সবচেয়ে বেশি এফেক্টেড, এটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিয়ে থাকতে পারেন। কেউ বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বিধায় আজকে মানুষ অধিকার পাচ্ছে না। আরেকজন হয়তো ব্যাখ্যা দিতে পারেন যে বাংলাদেশে এখনো অর্থনৈতিক কাঠামোটা সেরকম স্ট্রং না, যেখানে মানুষের বেসিক নিডসই প্রপারলি ফুলফিলড হচ্ছে না, সেখানে ন্যায় বিচার কিংবা মানবাধিকার, বাক স্বাধীনতার কথা আমরা কিভাবেই বা আশা করতে পারি। আবার যারা সাইকোলজিস্ট, তাদের প্ল্যাটফর্ম থেকে এরকম এক্সপ্লেনেশন দিয়ে থাকেন যে আমরা এই বাংলাদেশের মানুষ অনেক লম্বা সময় আমরা ইম্পেরিয়ালিস্টের আন্ডারে ছিলাম, ঔপনিবেশিক একটা ব্যবস্থার অধীনে ছিলাম, যার কারণে মানুষ এই শত শত বছর অধীনে থেকে থেকে এখন খুব ইনটলারেন্ট হয়ে গেছে, যার জন্য কেউ কিছু বললে হয়তো প্রতিবাদ করে বসছে, সেখানে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো আমি বলবো যে যে ব্যাখ্যায় দিক না কেন, এফেক্টেড অ্যাট দি এন্ড অফ দ্য ডে সবচেয়ে এফেক্টেড হচ্ছে নারীরা। আমি যেহেতু বাংলাদেশের সব জায়গায় কাজ করছি এবং সব লেভেলেই কাজ করছি, আমি এটাই বলছি যে আমাদের বাংলাদেশের কনটেক্সটে এই পরিস্থিতি যদি চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের সবার ইউনাইটেডলি বসে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, কী করতে হবে। দেখেন, আমরা দেখলাম কতদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে, তাকে নিয়েও কিন্তু একটা ট্রোল করা হয়েছে, এবং এমন সাংঘাতিকভাবে, এত অশ্লীলভাবে করা হয়েছে। আমি বলবো যে ক্ষমতার যিনি সর্বোচ্চ চূড়ায় আছে, উনার মেয়েকে যদি এইভাবে অশ্লীলভাবে ট্রোল করা হয়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের কি অবস্থা, এটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। এই অবস্থার কারণ যদি আমরা বলি, তাহলে বলতে হবে যে ধর্মের অপব্যাখ্যার কারণে, ধর্মের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা, ধর্মের অপব্যাখ্যা দিয়ে কিন্তু এইভাবেই নারীদেরকে অশ্লীলভাবে উপস্থাপন করা হচ্ছে, তাদের বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, তাদের মানবাধিকারকে বুলণ্ডিত করা হচ্ছে। কেন? কারণ বলা হয় যে আমরা যেহেতু বলি যে 90% অফ দ্য পপুলেশন ইজ মুসলিম, ইসলামের যে একটা ব্যাখ্যা দিয়ে থাকে, নারী তোমার কণ্ঠ হতে হবে ক্ষীণ, তুমি বাইরে যেতে পারবে না বেশি, তোমার বেশভূষণ একটা ডিফাইন্ড কোড অফ ডেকোরাম অনুযায়ী করতে হবে, তোমার পোশাকের নীতিমালা কি হবে, তোমার চলার নীতি কি হবে, তোমার সব কিছুর ব্যাপারে তাকে কিন্তু একটা এক্সট্রা একটা প্রেশার বা এক্সট্রা নীতিমালা তার উপর চাপে দেয়া হচ্ছে। সেমি এডুকেটেড বলেন বা এডুকেটেড মেন, তারাও মনে করেন যে কি দরকার একটা নারীর এত বেশি প্রোগ্রেসিভ হওয়ার, কি দরকার একটা নারীর সর্ব অঙ্গনে বিচরণ করার, কিংবা সোশিয়াল অ্যাক্টিভিটি করার, কিংবা এডুকেটেড হয়ে একটা প্রফেসর হওয়ার। অর্থাৎ এই যে নারীদের সর্ব অঙ্গন থেকে যে পশ্চাৎপদ করে রাখা বলেন, বা তাদেরকে একটা ধর্মীয় একটা চাপের আন্ডারে রেখে তাদেরকে যে প্রগতির সাথে সামাঞ্জ না এগিয়ে না যেতে দেওয়ার কারণ, এটার জন্য কিন্তু আপনার অনেক পুরুষদেরও কিন্তু আমি একটা সাইকোলজি দেখি এভাবে কাজ করে। তো আমাদের এই জায়গা থেকে কিভাবে আমরা এটা পরিত্রাণ পেতে পারি, কিভাবে আসলে নারীদেরকে আমরা সঠিকভাবে জাতি, রাষ্ট্র, মানুষ, মানবতা এবং ধর্মের জন্য একটা প্ল্যাটফর্ম করে দিতে পারি, যেখানে তারা একটা ভূমিকা রাখতে পারে। কারণ আমরা এটাকে ডিনাই করলে হবে না যে এবারও যে আমাদের 13তম ইলেকশন হয়ে গেল, 13 কোটি মানুষ ভোট দিয়েছেন, ভোটার হিসেবে এনলিস্টেড ছিলেন, এবং নিয়ারলি 7 কোটি ছিল নারী। এবং এই নারীদেরকে কিন্তু আপনি দেখেন অধিকার কিন্তু তারা পাচ্ছে না। তাদের হয়তোবা তাদের ঘরে বলেন, তাদের সংসারে তাদের ভরণ পোষণ
অধিকার হয়তো তারা পাচ্ছে, কিন্তু কথা বলার অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে, তাদের বাবা মায়ের সম্পত্তি থেকে তারা বঞ্চিত হচ্ছে, তারা কোনো একটা কর্ম করতে যাবে সেখানে তাকে পদে পদে বাধাগ্রস্ত করা হচ্ছে, এবং এটার ইনহেরেন্ট কারণ হিসেবে দেখানো হচ্ছে ধর্মের ব্যাখ্যা দিয়ে, যে না তুমি নারী, এটা তুমি করতে পারছো না। তাকে শুধু একটা জিনিসে বলা হয়, তোমার অধিকার হচ্ছে তুমি ভোট দাও, এটা হচ্ছে তোমার অধিকার। এবং এই কথা বলে কিন্তু 7 কোটির নারীদের মধ্যে বেশিরভাগকে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে লাইনে, যে যাও ভোট দাও। অর্থাৎ ভোটের অধিকার বলে সবাইকে বোঝানো হচ্ছে, কিন্তু তার যে মৌলিক চাহিদাগুলোকে ফুলফিল করা এবং তার বেসিক নিডস, তার যে একটা হিউম্যানিটেরিয়ান যে রাইটস আছে, সেটা যে ভায়োলেটেড হচ্ছে, এটা ব্যাপারে কিন্তু কারো কোনো দৃষ্টিপাত নাই, সেটা ব্যাপারে কারো কোনো মাথা ব্যথাও নাই। তো এই যে এই অবস্থা থেকে কিভাবে আমরা নারীদেরকে আসলে বের করে আনতে পারি, এখন নারীদের বিষয়ে যে দৃষ্টিভঙ্গিটা, এইটার ব্যাপারে আমরা বলতে পারবো যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইরানের নারীদের সাথে কিভাবে আচরণ করা হচ্ছে, এটাকে দেখে বলা হচ্ছে যে ইসলাম এরকমই। আচ্ছা, আরবে নারীদেরকে কিভাবে ট্রিট করা হচ্ছে, আমরা যদি বলি যে তালেবানদের দৃষ্টিভঙ্গিটা নারীদের ব্যাপারে কি, এইভাবে দেখে কিন্তু বলা হচ্ছে যে নারীদের আসলে ইসলাম এমনই, তো নারীদেরকে এমনভাবেই থাকতে হবে, তো এর বেশি নারীরা যেতে পারবে না। এখানে আমি আমার মতামতটা তুলে ধরবো যে না, প্রচলিত ইসলামে যেভাবে নারীদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে, তাদের রাইটসগুলোকে ভায়োলেটেড করা হচ্ছে, রাসূলুল্লাহর যুগে কিন্তু এই ভায়োলেশনের বিরুদ্ধেই কিন্তু নারীরা জেগেছিলেন, এই ভায়োলেশনের বিরুদ্ধেই কিন্তু নারীরা সংগ্রাম করেছিলেন, তারা সংগ্রাম করে সেই সমাজটাকে পরিবর্তন করেছিলেন, পরিবর্তন করেই তারা তাদের বাক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তাদের অধিকারকে প্রতিষ্ঠা করেছিলেন, মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ এই অরাজকতা, এই জাহেলিয়ত, এই অন্ধকারাচ্ছন্ন এই ব্যবস্থাকে চেঞ্জ করার জন্যই কিন্তু নারীরা সংগ্রাম করেছিলেন। সেই হিস্ট্রি কিন্তু আমাদের সামনে আসে নাই, আমাদেরকে কিন্তু কোনোদিন এটা বলাও হয়নি যে ইসলামের স্বর্ণযুগে নারীদের আসলে ভূমিকাটা কি ছিল। ওনারা যে হসপিটাল ম্যানেজমেন্ট, বাজার ম্যানেজমেন্ট, এমনকি ওনারা যে মেরিনের ক্যাপ্টেন পর্যন্ত ছিলেন, এই ইতিহাস কয়টা নারী আমার বাংলার জানে বলেন? জানেই না, কারণ তাদেরকে গ্লোরিয়াস হিস্ট্রি তাদেরকে পড়ানোই হয় নাই, তাদেরকে জানানোই হয় নাই, তাদেরকে শুধু কুপমণ্ডকতার মধ্যে রাখা হয়েছে। এটা আমরা জানি যে শত শত বছর ধরে অনেক স্কুল অফ থটস হয়েছে, যে স্কুল অফ থটসের লেখা হয়েছে, মুফাসসিররা হয়েছেন, যাদের সেই বইগুলো সেই সুলতানদের আমলেও কিন্তু সেগুলো বিচার বিশ্লেষণ করা হতো, কিন্তু সেইগুলো আমরা যদি পড়ি দেখতে পারবো যে সেখানে হচ্ছে একটা কনফাইনমেন্ট, সেখানে একটা আসলে নারীদের ব্যাপারে কনফাইনমেন্ট, নারীদের বিরুদ্ধে নারীদেরকে মাসলা মাসাইল দিয়ে আবদ্ধ করে রাখার কিছু নীতিমালা দেয়া আছে, কিন্তু সেটাকে তো আমরা কোরআন হিসেবে ধরতে পারি না। আমাদের মানদণ্ড হবে কোরআন। কোরআন নারীকে কি অধিকার দিয়েছে, নারীকে কি বাক স্বাধীনতা দিয়েছে, কতটুকু ফ্রিডম দিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের কাজ। অর্থাৎ ইসলামের প্রকৃত শিক্ষাটা মানুষের সামনে নিয়ে এসে প্রত্যেকের হিউম্যান রাইটস, তাদের বাক স্বাধীনতা, তাদের অধিকার নিশ্চিত করা। আমরা যদি মুক্তি পেতে চাই, আমাদেরকে এটার কাউন্টার ন্যারেটিভ আইডিওলজিটা উপস্থাপন করতে হবে, যেটা হিজবুত তৌহিদ গত 31 বছর ধরে কাজ করে যাচ্ছে। আমরা কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলুল্লাহর লাইফ থেকে রেফারেন্স নিয়ে নারী মুক্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি, শালীনতার সাথে, ভদ্রতার সাথে, ডিসেন্সির সাথে। হাউ ক্যান উইমেন ওয়ার্ক, হাউ ক্যান বি, দে ক্যান বি প্রোগ্রেসিভ, how can they play a significant role in the development of the economy, in the development of the state. এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই অবস্থানে পরিত্রাণ পেতে হলে শুধু আমি একা রুফায়দা কাজ করলে হবে না, এখানে পুরো নারীদেরকে, যারা সত্যিকার অর্থে তাদের বাক স্বাধীনতা ফিরে পেতে চান, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে, তাদেরকে সংগ্রাম করতে হবে, তাদেরকে এই সিস্টেমটাকে পাল্টানোর জন্য তাদেরকে ভূমিকা রাখতে হবে। তৃতীয়ত, আজ যেহেতু গণমাধ্যম কর্মীদের সাথে আমাদের কাজ, আমি এটাই বলবো যে আমরা আমাদের এই আইডিওলজিটা, কাউন্টার ন্যারেটিভ আইডিওলজিটা ইকোনমিক ক্ষেত্রে, আপনার রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং আমাদের আদর্শ ক্ষেত্রে, সব ক্ষেত্রে যেটা তুলে ধরছি, আপনারা নিউট্রাল একটা পজিশন থেকে আপনারা আমাদের কথাগুলো গণমাধ্যমে আনেন, যাতে করে মানুষ সত্যটা জানতে পারে। দেখেন, আজকে মানুষের মুক্তির জন্য, নারীর মুক্তির জন্য যখন আমি কথা বলছি, তখন আমার আইডিতে বা আমার পেজে, আমার ভিডিওসগুলোতে
কি পরিমাণ ভয়ঙ্কর, কি অশ্লীলভাবে আমাকে অ্যাটাক করা হয় সেটা আমি আসলে আপনাদেরকে এখানে বলার মতন ভাষা রাখি না। তো সেটাই বলছিলাম যে প্রাইম মিনিস্টারের মেয়েকে নিয়ে যখন এরকম করা হয় তাহলে আমরা সাধারণ মানুষের তো কোনো কথাই থাকে না। এত নোংরাভাবে, এত অশ্লীলভাবে আমাদেরকে অ্যাটাক করা হয়। আমাদের যে নারী নেত্রীরা যারা আছেন, যাদের কথাগুলো যখন ফেসবুকে যায় যে আমার মা যদি আজকে বেঁচে থাকতেন হয়তো তিনি অজ্ঞানী হয়ে যেতেন এই কথাগুলো শুনলে বা দেখলে, পড়লে কমেন্টসগুলো। তো এটার থেকে বাঁচতে হলে, প্রকৃত অর্থে যদি মুক্তি পেতে হয়, আমাদের আদর্শটাকে না তোলেন কিন্তু আমাদের যে বক্তব্য, এই সিস্টেমটাকে চেঞ্জ করে একটা মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য, সে হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না মুসলিম, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। সে একজন মানুষ, এই পৃথিবীতে সে এসেছে, তার বাক স্বাধীনতা আছে, তার এই জমিনে বিচরণ করার, এই জমিন থেকে ফসল খাওয়ার, এই জমিনের পানি বাতাস মাটি সব কিছুর উপর তার কিন্তু অধিকার আছে। আজকে সেখান থেকে আমরা বঞ্চিত। কথা বলবে, এভরিওয়ান শুড হ্যাভ দ্য ফ্রিডম অফ স্পিচ, সেই ফ্রিডম অফ স্পিচটা আজকে নাই। তো ন্যায় বিচারের কথা যদি বলতে চাই, বিচারহীনতা আমাদের দেশে কোন পর্যায়ে গেছে এটা আপনারা আমার চেয়ে কোনো অংশে জানেন বলা তো অপেক্ষায় রাখে না। কয়দিন আগেও আমরা দেখলাম যে একটা ছোট্ট একটা মেয়েকে, 8 বছরের মেয়েকে যখন রেপ করা হয়েছে, 3 জনকে গণপিটুনি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এবং এটার পেছনে সবার যুক্তিটা একটাই ছিল, বিচারহীনতার কারণে এখন থেকে আমরা আইন হাতে তুলে নিব। 40 লক্ষ কেসেস এখন আমাদের কোর্টে পেন্ডিং আছে, যেগুলো কোনো বিচার হচ্ছে না। মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছে জেলে বসে বসে, সেখানে কোনো বিচার হচ্ছে না। তো এই সমস্ত কিছু নিশ্চিত করতে হলে আমাদের আমাদের প্রস্তাবনাটা, যেটা বলছি আমরা বারবার উপস্থাপন করে যাচ্ছি, এটাকে আপনারা বিবেচনা করেন, আপনারা নিজেরা স্টাডি করেন, রিসার্চ করেন, এবং এটাকে গণমাধ্যমের মাধ্যমে কিভাবে মানুষের সামনে তুলে ধরা যায়, উপস্থাপন করা যায়, সেটার একটা আপনারা একটা চিন্তা নেবেন। এটাই আমাদের প্রস্তাবনা থাকবে।